দোস্ত, মালটা হেভি ছিল রে। খুব মজা পাইছি। দেখতে হবে না গার্লফ্রেন্ডটা কার ছিল। হেসে হেসে হিমেলকে উত্তরটা দিলাম। আসলেই তো নগ্ন অবস্থাতেও দিয়াকে কত সুন্দর লাগছে। তবে এভাবে দিয়াকে নগ্ন করে রাখা যাবে না। ভালোবাসার দিনগুলোতে স্বপ্ন দেখাতাম দিয়াকে নিজের হাতে সাজিয়ে দেব। সেই কাজটা আজ করব। আসার সময় দিয়াকে সাজানোর উপকরণ সব নিয়ে এসেছি। আগে ইচ্ছে ছিল লাল শাড়ি পরাবো, তবে এখন আর লাল শাড়ি মানাবে না, তাই কালো শাড়ি দিয়েই সাজাবো। শাড়িটা নিয়ে যখন দিয়াকে একটু আগে দেখাই, সে একটু অবাকই হয়। জিজ্ঞাসা করে লাল শাড়িতে সাজানোর ইচ্ছা বাদ দিয়ে কালো শাড়ি কেন। যদিও উত্তরটা দেইনি, কারণ মুখে বলার চেয়ে বোঝানোই ভালো হবে। হিমেলকে ডাক দিয়ে পাশের টেবিল থেকে ব্যাগটা এনে দিতে বললাম। হিমেল ব্যাগটা নিয়ে এলো। ব্যাগের ভেতর থেকে একে একে সব কিছু বের করছি। একটা কালো শাড়ি, কালো রঙের 2 ডজন কাচের চুড়ি, আলতা, আরও অনেক কিছু। তুই এসব দিয়ে কি করবি এখন? হিমেল জিজ্ঞেস করলো। দিয়াকে এভাবে দেখতে ভালো লাগছে না, তাই একটু নিজের মনের মতো করে সাজাবো। আমার এমন উত্তর শুনে হিমেল একটু বিরক্তই হলো মনে হচ্ছে। যাই হোক, ওর কি আর হলো না হলো তাতে আমার যায় আসে না। আমি আমার কাজ করে যাব। আমি আমার দিয়াকে আমার মনের মতো করে সাজাবো। হিমেলকে বললাম পাশের রুমে গিয়ে রান্নাঘরটা ঠিক মতো দেখতে, লাল শাকটাকে কিভাবে পুড়িয়ে ফেলা যায় সেটার একটা পরিকল্পনা ঠিক করতে। হিমেল শিকাজেই চলে গেল। আমি দিয়াকে সাজানোর ব্যাপারে মনোযোগ দিলাম। অবশ্য নিজের মনের মতো করে দেখাটাই প্রধান উদ্দেশ্য না, আরও একটা উদ্দেশ্য আছে দিয়াকে সাজানোর। এভাবে যদি লাশটাকে ফেলে যাই তবে সবাই হত্যাকাণ্ড সম্পর্কে বুঝে যাবে। সন্দেহের তীর আমার দিকেও আসতে পারে। আমি চাই না এত তাড়াতাড়ি মাত্র একটা খুনের কারণে জীবনটা শেষ হয়ে যাক। তাই ভালোভাবে পরিকল্পনা করে সব কিছু করতে হবে। আগুনে পুড়ে মারা গেছে এমন একটা অবস্থা তৈরি করতে পারলেই হবে। পুড়ে ছাই হয়ে গেলে তেমন কোনো প্রমাণ থাকবে না। কিভাবে শাড়ি পরাতে হয় সেটাও ঠিক মতো জানি না। ইউটিউব দেখে কিছুটা শিখে এসেছি, সেভাবেই সাজিয়ে যাচ্ছি। একটা নিথর দেহকে শাড়ি পরানো ঝামেলা মনে হচ্ছে, তবু করতেই হবে। পায়ের আলতা দিয়ে তারপর চুড়িও পরিয়ে দিলাম, কিন্তু এভাবে শুয়ে থাকলে তো ভালো দেখা যাচ্ছে না। বিছানার সবগুলো বালিশ একত্র করলাম, একত্র করে তার সাথে হেলান দিয়ে দিয়াকে বসানোর চেষ্টা করলাম, তবুও বারবার পড়ে যাচ্ছিল। কোনো রকম 3 পাশে হেলান দিয়ে রাখলাম। এখন একটু আফসোস হচ্ছে, জীবিত থাকা অবস্থায় মনে হয় আরও বেশি সুন্দর লাগতো। একটা মেয়ে এত সুন্দর হতে পারে কি রে? তাড়াতাড়ি কর, রাত তো শেষ হয়ে যাবে এভাবে। আমাদের আবারও সব শেষ করে বাসায় যেতে হবে। হিমেলের কথায় রাগ উঠলো, আবার ভাবলাম ঠিকই তো আছে। তাড়াতাড়ি সব কাজ শেষ করে চলে যেতে হবে। এতই যদি ভালোবাসতি তাহলে এভাবে মারার কি দরকার ছিল? কেন, তুই জানিস না? হিমেলকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ জানি তো। আচ্ছা বাদ দে, আমি সব ব্যবস্থা করেছি। এখন লাশটা নিয়ে আয়। কিভাবে কি করবি আমাকে বল আগে, তারপর নিয়ে যাচ্ছি। গ্যাসের সিলিন্ডারটা দেখে মনে হলো আজকে নতুন করে ভরে আনা হয়েছে, তাই কাজটা আরও সহজ হয়ে গেছে। পুরাতন একটা সিলিন্ডার দিয়েছে, ওটার মাঝখানে ছোট করে একটা ছিদ্র করে দিয়েছি, যা গিয়ে গ্যাস বের হচ্ছে একটু করে। আর জানালাটা বন্ধ করে দিয়ে আসছি। চুলার উপর পেঁয়াজ মরিচ সব কেটে রাখছি। যদিও পোড়ার পর এসবের অস্তিত্ব থাকবে না, তবুও যদি থাকে যেন মনে হয় কোনো রান্নার কাজে রুমে এসেছিল। আর সেখানে চুলা জ্বালাতে গিয়েই আগুন লেগে মারা যায়। ভালো বুদ্ধি, তবে আগুন কিভাবে দিবি ভিতরে? আর আগুন দিয়ে তো আমাদেরও বের হয়ে যেতে হবে। সেই চিন্তা তোর করতে হবে না। অনেকগুলো মুভি দেখে আগুন দেওয়া শিখে এসেছি, তুই খালি দেখবি। আচ্ছা বলে আমি দিয়াকে নিয়ে রান্নাঘরে গেলাম। যাওয়ার আগে দিয়ার সাথে কয়েকটা সেলফি তুলে রাখলাম। দিয়ার কথা বেশি মনে পড়লে ছবিগুলো দেখব। সব কাজ শেষ করে হিমেল আর আমি বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দুজনেই খাবার টেবিলে বসে আছি। কিরে, তোর কি খারাপ লাগছে এখন? একটু অন্যমনস্ক দেখে হিমেল আমাকে জিজ্ঞেস করলো। আরে না, আমার আবার কেন খারাপ লাগবে? হ্যাঁ ঠিকই তো, যে মেয়ে তোর একটা ভালো ছেলেকে ধোকা দিতে পারে তাকে মারার মাঝে কোনো পাপ নেই। আপাতত আমি কোনো পাপ দেখছি না। কি ধরনের খারাপ? তোর সাথে 10 বছরের রিলেশন, তারপরেও সে ডাক্তার ছেলের সাথে আবার রুম ডেট করে। একটা কথা আছে না, মেয়েরা টাকাওয়ালা ছেলে পেলে এমনিই কাপড় খুলে দেয়। থাম তো তুই। আমি আর ওর ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। একটু চিৎকার দিয়েই কথাটা বললাম। হিমেল থেমে গেল। সে তার খাবারের দিকে মনোযোগ দিল। আমি খাওয়া শেষ না করেই চলে গেলাম।
কালকে সকালে হয়তো দিয়ার আগুনে পুড়ে মারা যাওয়ার খবরটা পত্রিকায় আসবে। মেয়েটার কথা ভেবে অনেক বেশিই খারাপ লাগছে। বারবার মায়ামাখা মুখটা চোখের সামনে ভেসে আসছে। কিভাবে পারলাম আমি সেটা ভেবেও একটু অবাক হচ্ছি। যে মেয়েটার চোখে এক ফোঁটা পানি এলেও নিজেকে অপরাধী লাগতো, মনে হতো আমার জন্যই কাঁদছে হয়তো সে। আর আজ তাকে মেরে ফেলার পরেও কোনো রকম অপরাধ বোধ কাজ করছে না। দিয়ার নাক ফোটানোর সময় আমি সাথে ছিলাম। সে সময় ওর মুখের দিকে তাকাতেই পারি নাই। ব্যথার ছাপ সহ্য করতে পারবো না তাই। আর আজ নিজের হাতে গলা টিপে মারার সময় ও সামান্য পরিমাণ খারাপ লাগলো না। সব কিছুই সময়ের সাথে কতটা বদলে যায় ভাবতে আর ভালো লাগছে না। রুমে এসে শুয়ে পড়লাম। হিমেল আমার আগেই এসে শুয়ে পড়েছে। কয়েকবার ডাক দিলাম হিমেলকে, কিন্তু শুনলো না। তার মানে ঘুমের ওষুধের প্রভাব শুরু হয়ে গেছে। হিমেলের দিকে তাকিয়ে আছি আর ভাবছি কিভাবে কি করা যায়। এমন সময় ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি ছোট ভাই ফোন দিচ্ছে। ফোন ধরে শুনতে পারলাম বড় চাচা মারা গেছে। অবশিষ্ট কাজ বাকি রেখেই সাথে সাথে গ্রামের বাড়ি চলে গেলাম। যাওয়ার আগে হিমেলের জন্য একটা চিরকুট লিখে গেলাম। কখন না কখন ঘুম থেকে উঠবে কে জানে। বাড়িতে আসার পর 2 দিন কেটে গেল। হিমেল বা অন্য কোনো বন্ধু কারোর সাথেই কোনো যোগাযোগ হয়নি। বাসেই ফোনটা কোথায় যেন পড়ে যায়। বড় চাচার কোনো ছেলে না থাকায় সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। যাবতীয় কাজ শেষ করে ঢাকায় চলে এলাম। এসে দেখি রুমটা পুরোটাই এলোমেলো হয়ে আছে। চারদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা বাসা খুঁজেও হিমেলকে কোথাও পেলাম না। নতুন একটা ফোন কিনে হিমেলকে ফোন দিলাম, কিন্তু ওর নাম্বার বন্ধ। নিজের উপর নিজের রাগ ওঠা শুরু করলো। হিমেল আমার উদ্দেশ্য বুঝতে পেরে পালিয়ে গেল নাকি? যেভাবেই হোক আমার কাজটা শেষ করে যাওয়া উচিত ছিল। এখন ওকে যদি খুঁজে না পাই তাহলে তো নিজেকেই ক্ষমা করতে পারবো না। যাই হোক, যদি পালিয়ে যায় তবুও অন্য উপায় আছে ভেবে একটু মনে মনে হাসলাম। বাসার সামনের দোকানে বসে চা খাচ্ছি। হুট করে কয়েকজন পুলিশ এসে জিজ্ঞেস করলো, আপনার নাম রোশন না? হ্যাঁ, একটু ভয় পেয়ে আমতা আমতা করে বললাম, আপনাকে একটু থানায় আসতে হবে। আমি কেন থানায় যাব? একটু সাহসী ভাব নিয়ে বললাম, আমি যদি ভীরু ভাব নিয়ে থাকি তবে পুলিশ আরও বেশি চেপে ধরবে। থানায় গেলেই বুঝতে পারবেন। কোনো উপায় না দেখে তাদের সাথে গাড়িতে গিয়ে বসলাম। এলাকার লোকজন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। এ- একজন দেখে আরেকজনকে ডাক দিয়ে দেখাচ্ছে। গাড়িতে মাঝারি বয়স্ক একজন পুলিশ আছেন। কয়েকবার তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তার দিকে তাকানোই যায় না। এমনভাবে তাকায় যেন মনে হচ্ছে কিছু জিজ্ঞেস করলে মেরে ফেলবেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেল থানায় বসে আছি। কেউ এসে কিছু বলছে না। আমাকে বলে গেছে চুপ করে বসে থাকতে। আমিও ভদ্র ছেলের মতো চুপ করে বসে আছি। ভিতরে যে ভয় রয়েছে সেটা বাইরে বের করছি না। এমন একটা ভাব নিয়ে বসে আছি যেন কিছুই নাই। হঠাৎ পাশের পত্রিকার দিকে চোখ গেল। রাজধানীতে যুবতী ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা। খবরটা দেখে তাড়াতাড়ি পত্রিকা হাতে নিলাম। হাতে নিয়ে দিয়ে নাম দেখে চিৎকার দিয়ে কেঁদে উঠলাম। আশেপাশের সবাই কাজ বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চিৎকার শুনে ওসি সাহেব রুম থেকে বের হয়ে এলেন আর আমাকে ডেকে রুমে নিয়ে গেলেন। আপনি তাহলে কিছুই জানেন না? ওসি সাহেব বললেন। না স্যার, আমার চাচা মারা যাওয়ায় আমি গ্রামে চলে যাই। যাওয়ার পথে আমার ফোন হারিয়ে যায়। দিয়া, মানে আপনার গার্লফ্রেন্ডকে ধর্ষণ করে মেরে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু আগুন পোড়ার আগেই পাশের রুমের লোকজন তাকে উদ্ধার করে। পোস্টমর্টেম রিপোর্টে বোঝা যায় তাকে গলা টিপে মারা হয়েছিল আর মরার আগে ধর্ষণ করা হয়। প্রথমে পাশের বাসার লোকজন ভাবে রান্না করতে গিয়েই আগুন ধরে, কিন্তু ডাক্তারবুড়া বলে সে আগুনে পুড়ে মারা যায়নি, তাকে গলা টিপে হত্যা করা হয়। বাকি ধর্ষণের খবর আমরা পোস্টমর্টেম রিপোর্ট থেকেই পাই। আপনার কি কাউকে কথাটি শেষ করার আগেই তার ফোন আসে? আমাকে অপেক্ষা করতে বলে ওসি বাইরে চলে যায়। আমি ওসির রুম থেকে বের হয়ে বাইরে বসে আছি আর পত্রিকাটা নিয়ে ভালোভাবে পড়ছি। আমাকে খুব সাবধানের সহিত কথা বলতে হবে। এমন কিছু করা যাবে না যাতে আমার প্রতি সন্দেহ হয়। পত্রিকা পড়ে বুঝতে পারলাম তাদের ধারণা এমন মেয়েটির পরিচিত কেউ তাকে ধর্ষণ করেছে। যেহেতু মেয়েটি একা ছিল বাসায়, সেহেতু অপরিচিত কেউ বাসায় আসবে না। অপরিচিত কেউ হলে বাসায় ঢুকতেই দিত না। এমন কেউই কাজ করেছে যে কিনা জানতো মেয়েটি বাসায় একা। তার মানে পুলিশ আমাকে এমনি এমনি ধরে নাই, খুনি হিসেবে সন্দেহ করেই ধরে এনেছে। যেভাবেই হোক আমাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। বন্ধু মহলে আমার একটা সুনাম আছে, আমি নাকি খুব সুন্দর করে অভিনয় করে মিথ্যা বলতে পারি। আজকে আমাকে আমার সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যেতে হবে।
আধা ঘন্টা পর ওসি সাহেব আসলেন। কিছু বলতে চাচ্ছি, সে সুযোগ না দিয়ে আমার 2 হাত পেছন থেকে বেঁধে অন্য একটা রুমে নিয়ে গেলেন। সিনেমাতে দেখেছি এভাবে আসামিদের বেঁধে টর্চার করে জিজ্ঞাসাবাদ করা হয়। আমার সাথেও সেটাই করা হবে। 2জন পুলিশ লাঠি নিয়ে ওসির সাথে রুমে প্রবেশ করলো। তাদের দেখে ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা আমার। সিনেমায় দেখেছি কিভাবে মারা হয়, আমাকেও এখন এভাবেই মারা হবে ভেবে ঘামতে শুরু করছি। স্যার, একে কি করবে এখন? লাঠিওয়ালা পুলিশটি ওসিকে জিজ্ঞেস করলো। কি করবেন মানে? এই কুত্তার বাচ্চাকে মেরে মেরে আগে হাড্ডি ভেঙে ফেলেন, তারপর ওর সাথে কথা বলবেন। তার আগে কোনো কথা নেই। ওর মুখটা আটকে দেন, যেন চিৎকারও করতে না পারে। তখন বুঝবে কাউকে মারলে কেমন লাগে। খচ্চরের বাচ্চা ওই মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। ওসির কথা শেষ হতে না হতে 2জন পুলিশ মিলে আমাকে মারা শুরু করলো। প্রথমে কয়েকবার হাত ছাড়ানোর চেষ্টা করলো। যখন বুঝলাম কোনো লাভ হবে না, তখন আর কিছু করি নাই। কতক্ষণ আমাকে মেরেছে আমি জানি না। চোখের পানির ঝাপটায় জ্ঞান ফিরেই পাই। একজন পুলিশ এসে কিছু খাবার দিয়ে যায়। যাওয়ার সময় হাতটাও খুলে দিতে বলি। চোখ বড় বড় করে তাকালেও সেও বুঝতে পারে যে হাত না খুলে দিলে খাবো কি করে। হাত খোলার পরেও হাত নাড়াতে পারছি না। হাত দিয়ে যে খাবার খাবো সেটারও কোনো উপায় নেই। এই শহরে এমন কেউ নেই যে আমার খোঁজ নিতে আসবে। যে ছিল তাকে খুনের দায়িত্ব আমাকে ধরে এনেছে। কয়টা বাজে সেটাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে রাত 1টা কেটে গেছে। কিছুক্ষণ পর আমাকে অন্য একটি রুমে নেওয়া হলো। সেখানে গিয়ে বসে আছি। হঠাৎ লক্ষ্য করলাম হিমেলকে। এক পুলিশকে জিজ্ঞেস করলাম, হিমেল এখানে কেন? সে বলল, আমার বন্ধু হবার কারণে তাকে ধরে আনা হয়েছে। আমার সম্পর্কে কিছু জানার জন্য। হিমেল কি সব বলে দিয়েছে? এমনিতেই লেখক হিসেবে তার সুনাম রয়েছে। এখন যদি আমার উপরে সব দোষ চাপিয়ে দিয়ে নিজে বেঁচে যায়, তাহলে তো আমার সব কিছুই শেষ হয়ে যাবে। কোনো একটা উপায় বের করতেই হবে। আমি এখান থেকেই হিমেলকে ডাক দিলাম। সে পুলিশের অনুমতি নিয়ে আমার সামনে আসলো। কি ব্যাপার, কোথায় ছিলি তুই? রুম এলোমেলো করে রাখা দেখি এসে। তুইও নাই, তোর নাম্বারও বন্ধ। আমি তো আমার খালার বাসায় গেছিলাম, সেখান থেকে আজকে ওরা আমাকে ধরে নিয়ে আসলো। হিমেল আমাকে বলল, কথা বলে বুঝলাম। আসার পর হিমেল শুধু বসেই আছে, তার সাথে কোনো অফিসারের কথাবার্তা হয়নি। পুলিশ ডাকায় সে চলে গেল। পুলিশ আমাকে খুনি ভেবেই নিয়েছে। আর হিমেলও যদি বলে দেয় সে আমি খুন করতে পারি, দিয়ার উপর আমার রাগ ছিল, তাহলে আমার বাঁচার আর কোনো উপায় থাকবে না। যা করার খুব দ্রুতই করতে হবে। কি করব ভাবতে ভাবতেই মনে হলো রুমের জন্য ছোট্ট একটা তালা চাবি কিনেছিলাম। গ্রাম থেকে আসার পর রুম খোলা দেখে কিনেছিলাম। সেটা এখনো পকেটেই আছে। সাথে সাথেই মাথায় একটা দারুণ বুদ্ধি এসে গেল। আশেপাশে তাকিয়ে দেখি সবাই যার যার কাজে ব্যস্ত। কারাগারের শিকলের ভিতর দিয়ে হাত বের করার চেষ্টা করলাম। শুকনো মানুষ হবার কারণে খুব সহজেই হাত গেল। পকেট থেকে তালাটা বের করে আগের তালার উপরে ছোট তালাটা মেরে চাবিটা রুমের অন্য পাশে ফেলে দিলাম। দ্বিতীয়বারের চেষ্টায় আমি হিমেলকে মেরে ফেলতে সক্ষম হলাম। যে দড়িটা দিয়ে আমার হাত বেঁধে রাখা হয়েছিল সেই দড়িটা সাথে করে নিয়েই এসেছিলাম। হিমেলকে আবার ডেকে এনে কথা বলার এক পর্যায়ে লোহার শিকলের ভেতরে হাত দিয়ে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিলাম জোরে টান। যেহেতু আগেই আমার নিজের তালাটা মেরে রেখেছি, তাই পুলিশ সহজেই ভেতরে আসতে পারে নাই। আর বাইরে থেকে ছড়ানো সম্ভব ছিল না। পুলিশ তালা ভেঙে আস্তে আস্তে আমি আমার কাজ শেষ করে ফেলি। থানার ভেতরেই এখন লাশটা পড়ে আছে। থানার ভেতরে কাউকে খুন করা হয়েছে, এটা বাইরে জেনে গেলে পুলিশের দুর্নাম হয়ে যাবে। তাই কি করব ভেবে পাচ্ছি না হয়তো। আমাকে আবারও সেই আগের রুমেই আনা হয়েছে। ওসি সাহেব এসেই বিশ্রী গালিগালাজ আর মার দিতে শুরু করলেন। কয়েক মিনিট মারার পর তিনি থামলেন আর বললেন, কি ভাবছিলি তুই, কুত্তার বাচ্চা? তোর বন্ধুকে মেরে ফেলেই দিয়ার খুনের প্রমাণ মুছে যাবে, আর তুই বেঁচে যাবি? এখন তোকে 2 খুনের মামলায় ফাঁসির মঞ্চে নিব। সাহস কত তোর, আমার থানার ভেতরে এসে আরেকজনকে খুন করিস? ওসি আরও বললেন, তারা দিয়ার ফোনের মাধ্যমে প্রমাণ পেয়েছেন যে আমি খুন করেছি, কারণ উপহারের শাড়ি দেখার পর সেই ছবিটা তাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে বলেছিল যে এটা আমি দিয়েছি। এর উপর ভিত্তি করেই তারা আমাকে ধরেছে। আমি ওসি স্যারকে কিছু কথা বলতে চাইলাম, কিন্তু তিনি শুনতে ইচ্ছুক না। তার মতে আমার মিথ্যা কথা শুনে সময় নষ্ট করার ইচ্ছা নেই। ও কয়েকবার বলায় রাজি হলো। স্যার, আমি দিয়াকে খুন করি নাই। এসব মিথ্যা বলে কোনো লাভ হবে না। স্যার, আমি দিয়াকে উপহার দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি সেদিন যাইনি দিয়ার বাসায়। আবারও মিথ্যা বলছিস। দিয়াকে খুন করছে হিমেল।
আমার বন্ধু কেন আমার গার্লফ্রেন্ডকে খুন করবে, সে কথাটা স্যারের বিশ্বাস হচ্ছে না। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, দিয়াকে খুন করার আগে তো ধর্ষণ করা হয়েছিল, তাই না? ওসি স্যার মাথা নেড়ে হ্যাঁ বললেন। স্যার, দিয়ার সাথে আমার সম্পর্ক 4 বছর ধরে। ওর বাসার সবাইও আমাদের কথা জানে। কয়েক মাস পরে আমাদের বিয়ে হতো। আমি কেন ওকে ধর্ষণ করতে যাব? দিয়ার সাথে যদি আমি শারীরিক সম্পর্ক করতে চাইতাম, তাহলে এমনিতেই তো সম্ভব হতো। ধর্ষণ করার কোনো প্রয়োজন কি ছিল স্যার? কেউ কি তার 4 বছরের সম্পর্ক হবার পর গার্লফ্রেন্ডকে ধর্ষণ করে? আমার কথাগুলো শোনার পর ওসি স্যার একটু নরম হয়ে গেলেন। তিনি হয়তো আমার কথাগুলো ভাবছেন। বাস্তবিকভাবে যদি কেউ চিন্তা করে, তাহলে সে এটাই ভাববে যে এতদিনের সম্পর্কের পর যেখানে পরিবারের সবাই জানে, সেখানে ধর্ষণের কোনো প্রশ্নই আসে না। তাছাড়া কয়েক মাসের মাঝে বিয়ে, তাহলে কেন ধর্ষণ করবে? কিছুক্ষণ চুপ থেকে স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আমি যদি সেদিন ওর বাসায় নাই যাই, তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার উপহারের কথা কিভাবে মেসেজ দিল? আমি না গেলে আমি সেদিন রাতে কোথায় ছিলাম? স্যারকে আমার চাচা মারা যাওয়ার কথা বললাম। প্রমাণ হিসাবে আমার ফোন নাম্বারের কল লিস্ট চেক করতে বললাম। আমার ফোনে প্রতিদিন 10টার দিকে আম্মু কল দেয়। সেই কলের হিসাবটা আজকে ভালোভাবেই কাজে লাগানো গেল। আমাকে রুমে দেখে ওসি স্যার বাইরে চলে গেলেন। স্যার হয়তো আমার চাচা মারা যাওয়ার ঘটনা আর ফোনের কল লিস্ট দেখতে গেছেন। এই রুমে আসার পর যা যা হচ্ছে সব কিছুই আমার অনুকূলেই রয়েছে। এখন শুধু খেলতে হবে স্যারের আবেগ নিয়ে। আমি যদি আবেগ নিয়ে যেতে পারি, তবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। ইংরেজিতে একটা শব্দ আছে, ইমোশনাল ফুল। স্যারকে এটাই বানাতে হবে। কিছুক্ষণ পর তার আসার শব্দ শুনে কান্নার অভিনয় করতে লাগলাম। স্যার, আমি দিয়াকে অনেক বেশিই ভালোবাসতাম। কিছুদিন পরেই আমার আর দিয়ার বিয়ের কথা। সবই শেষ হয়ে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো? দেয়ালের সাথে হেলান দিয়ে বসে চোখের পানি ফেলে কথাগুলো বলছিলাম। তিনি এসে আমার হাত ধরে টেনে তুললেন। আমি আরও জোরে কান্না শুরু করলাম। হিমেলকে আমি আমার বন্ধু ভাবতাম, নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম। আর ও দিয়ার সাথে এমন করবে কোনোদিন ভাবতেও পারি নাই। সবই তো আমার ভুল স্যার। আমাকে শাস্তি দিন স্যার। আমাকে মেরে ফেলুন। আমি দিয়াকে ছাড়া এই দুনিয়ায় একা থাকতে চাই না। যে দুনিয়ায় দিয়ে নাই, সেই দুনিয়ায় আমিও থাকবো না। আমাকে মেরে ফেলুন স্যার। আমার কথাগুলো শুনে মনে হচ্ছে ওসি স্যারের চোখেও একটু পানি এসে যাচ্ছে। কিন্তু তার মনের মাঝে এখনো একটা প্রশ্ন থেকেই গেছে হয়তো। হিমেলের দিয়ার বাসায় কিভাবে গেল? আর কিভাবেই বা দিয়াকে ধর্ষণ করলো? তিনি আমাকে প্রশ্ন দুইটা আবার করলেন। আমি তাকে বললাম, দিয়ার জন্মদিন ছিল পরের দিন। তাছাড়া তার বাসাতেও কেউ ছিল না। তাই দিয়ার সাথে আমার জন্মদিন পালন করার কথা ছিল। আমি সব কিছুই ঠিক করে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে চাচা মারা যাওয়ার খবর আসায় আমি আমি গ্রামে চলে যাই। যেহেতু কয়েকদিন আমাকে গ্রামে থাকতে হবে, তাই হিমেলকে দিয়েই আমি উপহারগুলো পাঠিয়ে দেই। দিয়াকেও ফোন করে বিস্তারিত আমি বলে দেই। কথাগুলো সে বিশ্বাস করছে হয়তো। আমাকে মেরে ফেলেন। আমি হিমেলকে বাসায় পাঠানোর কারণেই আজ দিয়া নেই। আমি যদি না পাঠাতাম ওকে, তাহলে এসবের কিছুই হতো না। আমাকে মেরে ফেলুন। এসব বলে কান্না করতে লাগলাম। হিমেলি যে দিয়াকে ধর্ষণ করে খুন করেছে, সেটা আমি কিভাবে নিশ্চিত হলাম? ওসি স্যার জানতে চাইলেন। হিমেলের চরিত্র খুব একটা ভালো ছিল না, এইসব তাকে বললাম। কিন্তু এসব সে কেন বিশ্বাস করবে? বিশ্বাস করার মতো কোনো কারণ অবশ্যই আমাকে দেখাতে হবে। তুমি যদি জানতেই যে হিমেল এমন, তাহলে ওকে দিয়ার বাসায় পাঠালে কেন? স্যারের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য একটু ভাবতে হচ্ছে। কেন পাঠালাম, সেই প্রশ্নের উত্তরটা যুক্তিযুক্ত হতে হবে। স্যার, এটাই তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হিমেল আমার ছোটবেলার বন্ধু। সে এমন জানতাম, তবে দিয়ার সাথে এমন করবে সেটা কখনোই ভাবতে পারি নাই। দিয়া যে হিমেলকে ভাই বানিয়েছিল, সেটাও বললাম। যে মেয়ে তাকে ভাই হিসেবে মানতো, সেই মেয়ের সাথে হিমেল এমন করবে, সেটা আমার ভাবনা ছিল না। এসব বলার পর আমার কথা মনে হচ্ছে বিশ্বাস করলেন কিছুটা। কিছু না বলে ওসি চলে গেলেন। আমি আবার রুমের মাঝে একা হয়ে গেলাম। একটু পর ওসি স্যারকে চিৎকার দিয়ে ডাক দিলাম। তিনি আসার পর তাকে বললাম, স্যার, দিয়ার বাসাটায় ভালোভাবে আবার দেখে আসেন, হয়তো কোনো প্রমাণ পেয়ে যাবেন। তিনি বললেন, তারা ভালোভাবেই দেখছে, কোনো প্রমাণ পায়নি। তবু আমি জোর করাতে আবার সে যেতে রাজি হলো। আমি নিজেও যেতে চাইলাম। আমাকে সাথে নিয়েই তারা দিয়ার বাসার উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তা যেতে যেতে পুরো রাস্তা কান্না করতে লাগলাম। ওসি স্যার নিজেই আমাকে সান্ত্বনা দিলেন। দিয়ার বাসায় যাওয়ার পর সব কিছুই তারা আবারও ভালোভাবে দেখলেন। তেমন কোনো প্রমাণ পেলেন না। হঠাৎ বিছানার নিচে একটা ঘড়ি দেখতে পেয়ে বললাম, এটা হিমেলের ঘড়ি। একজন পুলিশ ঘড়িটা নিয়ে আসলো।
প্রমাণ করার জন্য একজন পুলিশকে বললাম আমার বাসায় যাওয়ার জন্য। সেখানে আমার আর হিমেলের ছবি টানানো আছে, আর সেই ছবিতেই হিমেলের হাতে এই ঘড়িটা থাকার কথা। ওসি স্যার একজন পুলিশকে আমাদের বাসায় পাঠালেন আর আমাকে নিয়ে থানায় চলে এলেন। আমাকে আগেই রুমে রেখে তিনি তার রুমে চলে গেলেন। আমি বসে বসে নিজের অভিনয় সম্পর্কে ভাবছি, ঠিকমতো সব করতে পারলাম নাকি ভুল করলাম। যদি সব ঠিকমতো করতে পারি তাহলে তো ভালোই, আর না হলে তো ধরা। তবে যা মনে হচ্ছে আমি ব্যর্থ হইনি, যা করতে চেয়েছিলাম তা করতে পেরেছি। কিছুক্ষণ পর ওসি স্যার আবার আমার রুমে আসলেন। তারা প্রমাণ পেয়ে গেছে যে ঘড়িটা হিমেলেরই ছিল। তবুও ওসিকে দেখে চিন্তিত মনে হচ্ছে। দিয়ার খুনের মামলা থেকে না হয় তোমাকে মুক্তি দিলাম, কিন্তু হিমেলকে যে খুন করলা, তোমাকে তো শাস্তি পেতে। ওসি আমার দিকে তাকিয়ে বললেন, স্যার কোনো সমস্যা নেই, আমাকে শাস্তি দেন, আমি হাসি মুখে শাস্তি মাথা পেতে নেব। যে দুনিয়ায় দিয়া নেই আমি সেই দুনিয়ায় থাকতে চাই না। পরকালে দিয়াকে গিয়ে বলবো আমি তার খুনের শাস্তি দিয়ে এসেছি। হেসে হেসে এই কথাগুলো বললাম। বলার সময় এমন একটা ভাব নিলাম যেন মনে হচ্ছিল সত্যি সত্যি আমি মন থেকে খুব খুশি হয়েছি খুন করে। মনের ভিতর এক ধরনের প্রশান্তি বয়ে যাচ্ছিল। তাছাড়া আদালত তো হিমেলকে শাস্তি দিতই, অন্যের হাতে শাস্তি পাওয়ার চেয়ে আমার হাতে শাস্তি দিতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। স্যার মাথা নেড়ে জিজ্ঞেস করার অনুমতি দিলেন। আপনি তো বিবাহিত, আপনার বউকে যদি কেউ এভাবে মেরে ফেলতো তাহলে আপনি কি করতেন? স্যার কোনো জবাব না দিয়ে চলে গেলেন। একটু পর পাশের রুমে কয়েকটি গুলির শব্দ শুনতে পেলাম। পরের দিন সকালে পত্রিকায় দেখতে পেলাম দিয়া হত্যার আসামি পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত। বিস্তারিত যে এমনভাবে লেখা আছে হিমেলকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এক পর্যায়ে যখন পুলিশ প্রমাণ পেয়ে যায় যে সেই প্রকৃত খুনি, তখন সে পালিয়ে যেতে চেষ্টা করে। এমন সময় পুলিশের গুলিতে মারা যায়। একজন ধর্ষককে ক্রসফায়ার করার কারণে দেশের মানুষজন তেমন কোনো প্রতিবাদ করে না, তারা আরও খুশি হয়। কেউই চায় না ধর্ষকরা বেঁচে থাকুক। যাই হোক, সব কিছুই যে নিজের পরিকল্পনা মতো হয়েছে এতেই আমি খুশি। দুজনকেই তাদের শাস্তি দিতে পেরেছি। দিয়ার সাথে আমার সম্পর্কটা 4 বছরের হবার কারণে আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। একদিন আমার আরেক বন্ধু রিয়াদ যখন বলল যে দিয়াকে সে অন্য ছেলের সাথে হোটেলে উঠতে দেখেছে, আমি বিশ্বাস করি নাই। বলছিলাম হয়তো অন্য কাউকে দেখে দিয়ার মতো ভেবেছে। শেষের দিনগুলোয় চাকরির পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে দিয়াকে ঠিকমতো সময় দিতে পারি নাই। আর না সময় দেওয়ার কারণে সে যে অন্য পুরুষের সাথে দৈহিক সম্পর্ক করবে সেটা আমার বিশ্বাস হচ্ছিল না। কিন্তু নিজের চোখে যেদিন হোটেল রুম থেকে এক পুরুষের সাথে বের হতে দেখলাম, তখন বিশ্বাস না করার উপায় ছিল না। সেদিনই দিয়াকে খুন করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। একা খুন করা কঠিন হবার কারণে হিমেলকে সাথে নিয়ে যাই। প্ল্যান অনুযায়ী দিয়ার বাসায় সেদিন যাওয়ার সময় হিমেলকে প্রথম বাইরে রেখে যাই। উপহারগুলো দেওয়ার পর দেখি আলতা আনতে ভুলে গেছি, তাই দিয়াকে রুমে রেখেই আমি আলতা আনতে বাইরে চলে যাই। বাইরে থেকে এসে হিমেলকে রুমের ভিতরে পাই, আর পাশেই মুখ বাঁধা অবস্থায় দিয়ার দেহ পড়ে আছে। কোনো কথা বলতে না পারলেও দিয়ার চোখের জল সব বুঝিয়ে দিচ্ছিল আমায়। যে মেয়ে তাকে রেখে বাইরে অন্য ছেলের সাথে এসব করতে পারে, তার সাথে আমি করলে ক্ষতি কী? আমরা তো মেরে ফেলার জন্যই এসেছি, মরার আগে না হয় একটু মজা নিয়ে নিলাম। হিমেলে আমাকে কথাগুলো বলছিল। মনে মনে হিমেলের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্ম নিল। তখন চুপ করে থাকি, কারণ তখন যদি হিমেলের সাথে কোনো ঝামেলা করতাম তাহলে দিয়াকে খুন করা যেত না। তাই আর হিমেলকে কিছু বলে নাই। তবে হিমেলকেও মেরে ফেলার চিন্তা তখনই এসে যায়। তাই আসার সময় নিজের ঘড়িটাই দিয়ার রুমে ফেলে আসি। ঘড়িটা কেনার পর কয়েকদিন হিমেল সেটা ব্যবহার করেছিল। আমার বাসায় সেটার ছবিও আছে, তাই এটাকে প্রমাণ হিসেবে পরে ব্যবহার করা যেতে পারে। সেদিন রাতেই হিমেলকে ঘুমের মাঝে মেরে ফেলার ইচ্ছা থাকলেও তা করতে পারি নাই। দুনিয়াতে 2টা কাজ আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, প্রথমত আমার সাথে প্রতারণা, দ্বিতীয়ত কোনো মেয়েকে ধর্ষণ করা। দিয়ে আমার সাথে প্রতারণা করেছে, সেটার শাস্তি আমি দেব, তাই বলে তাকে ধর্ষণ করবে সেটা মেনে নিতে পারবো না। দুইজনের সম্মতিতে কোনো সম্পর্ক করা আর জোর করে করার মাঝে অনেক পার্থক্য রয়েছে। আজকে আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আই হেট চিটার, আই হেট রেপিস্ট। তাহলে আজকের গল্পের এখানেই সমাপ্তি হোক। যদি কারো গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।